ভৌতিক ও অলৌকিকে আপনাদের সবাইকে স্বাগত। রাতের অন্ধকারে যখন পুরো শহরটা ঘুমিয়ে পড়ে, তখন কিছু বাড়ি জেগে ওঠে। কিছু দরজা থাকে যেগুলো ভুল করে খুলে ফেললে ফিরে আসা যায় না আর আগের জীবনে। আজকের ঘটনাটা এমনই এক নিউলি ম্যারিড কাপলকে নিয়ে। চলুন এবার ঘটনায় যাই। কলকাতার মেয়ে দেবযানী ছোটবেলা থেকেই খুব বাস্তববাদী ছিল। ভূত, প্রেত, অলৌকিক এসব জিনিসে ওর কোনো বিশ্বাসই ছিল না। ওর মতে যেটা চোখে দেখা যায় না সেটা নেই। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার কিছুদিন পরেই পরিবারের কথায় ওর বিয়ে হয় সৌভিকের সঙ্গে। সৌভিক কলকাতারই এক আইটি ফার্মে কাজ করত। শান্ত, ভদ্র, একটু ইন্ট্রোভার্ট টাইপের ছেলে। অ্যারেঞ্জড ম্যারেজ হলেও ধীরে ধীরে দুজনের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছিল। বিয়ের মাত্র 2 মাসের মাথায় সৌভিকের প্রমোশন হয়, আর প্রমোশনের সঙ্গে আসে ট্রান্সফার লেটার মহারাষ্ট্রের পুনে। দুজনেই নতুন শহর নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল। নতুন জীবন, নতুন শুরু। পুনেতে পৌঁছে প্রথম 1 সপ্তাহ ওরা কোম্পানির গেস্ট হাউসে ছিল। তারপর ফ্ল্যাট খোঁজা শুরু করলো। কিন্তু পুনে শহরে ডিসেন্ট ফ্ল্যাটের রেন্ট শুনে ওদের মাথা ঘুরে যাচ্ছিল। ঠিক তখনই ব্রোকার ওদের একটা ফ্ল্যাট দেখায়। ফ্ল্যাটটা সারপ্রাইজিংলি খুব বড়, আর রেন্টও আশ্চর্যজনকভাবে কম। দেবযানী প্রথমেই বলেছিল, এত কম ভাড়ায় এত ভালো ফ্ল্যাট, কিছু গন্ডগোল নেই তো? ব্রোকার হেসে বলেছিল, আরে না ম্যাডাম, মালিক বাইরে থাকে, তাই আর্জেন্টলি টেন্যান্ট চায়। ফ্ল্যাটটা ছিল একটা পুরনো অ্যাপার্টমেন্টের 4র্থ তলায়। করিডোরগুলো অদ্ভুত চুপচাপ। দিনের বেলাতেও কেমন যেন আলো কম ঢুকত। তবু ফ্ল্যাটের ভিতরটা বেশ সুন্দর ছিল। ওরা শিফট করে যায়। প্রথম 2 দিন সব ঠিকই ছিল, কিন্তু তৃতীয় রাত থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। সেদিন রাত প্রায় 2:30। দেবযানীর ঘুম ভাঙে কিচেন থেকে বাসন পড়ার আওয়াজে। ও ভাবে হয়তো বিড়াল ঢুকেছে, কিন্তু কিচেনে গিয়ে দেখে মেঝেতে সব বাসন ছড়িয়ে আছে, অথচ জানালা ভিতর থেকে বন্ধ। সৌভিক বিরক্ত হয়ে বলেছিল, নতুন জায়গা, মাইন্ড অ্যাডজাস্ট করতে সময় লাগছে, ওভারথিঙ্ক করো না। দেবযানীও ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়। কিন্তু এরপর থেকে ঘটনাগুলো বাড়তে থাকে। মাঝরাতে বেডরুমের দরজায় ধীরে ধীরে নক পড়ত। সৌভিক দরজা খুললে দেখত বাইরে কেউ নেই। কখনো বাথরুমের ট্যাপ নিজে থেকেই খুলে যেত, আবার কখনো দেবযানী অনুভব করত কেউ ওদের বেডরুমের বাইরে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। একদিন দুপুরে সৌভিক অফিসে গেছে। দেবযানী একা বাড়িতে। সে রান্না করছিল। হঠাৎ ও শুনতে পায় বেডরুম থেকে একটা মেয়ের গলা, খুব আস্তে, ও কি বিশ্বাস করো না। দেবযানীর হাত থেকে খুন্তি পড়ে যায়। ও ছুটে বেডরুমে যায়, দেখে কেউ নেই। কিন্তু ড্রেসিং টেবিলের আয়নায় আঙুল দিয়ে লেখা একটা লাইন স্পষ্ট দেখা যাচ্ছিল, সব পুরুষ একই রকম। দেবযানী প্রথমবার সত্যিই ভয় পায়। সেদিন রাতে ও সব কথা সৌভিককে বলে, কিন্তু সৌভিক বিশ্বাস করেনি। ও বলেছিল স্ট্রেস থেকে হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু সেই রাতেই সৌভিক নিজে এমন কিছু দেখে যেটা ওর স্কেপটিসিজম পুরো ভেঙে দেয়। রাত 3টে নাগাদ ওর ঘুম ভাঙে। দেখে দেবযানী বিছানায় নেই। ও
ও উঠে ড্রয়িং রুমে আসে, আর তারপর ও দেখে দেবযানী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। চুলগুলো মুখের সামনে ঝুলছে, মাথা নিচু। সৌভিক ডাকল, দেব? কোনো উত্তর নেই। ও ধীরে ধীরে কাছে যায়, আর ঠিক তখনই দেবযানী ঘুরে দাঁড়ায়। কিন্তু ওটা দেবযানী ছিল না। মুখটা সম্পূর্ণ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁটে একটা বিকৃত হাসি। সৌভিক পিছিয়ে যায়। পরের মুহূর্তেই জিনিসটা অদৃশ্য হয়ে যায়, আর বেডরুম থেকে আসল দেবযানী দৌড়ে বেরিয়ে আসে। কি হয়েছে? সেদিন রাতের পর থেকে ওরা আর শান্তিতে থাকতে পারেনি। অ্যাপার্টমেন্টের অন্য লোকজনও ওদের এড়িয়ে চলত। লিফটে উঠলেও কেউ কথা বলতো না। শেষে একদিন নিচের তলার এক বয়স্কা মহিলা দেবযানীকে আলাদা করে ডেকে বললেন, তোমরা নতুন বিয়ে করেছ তো? দেবযানী অবাক হয়ে বলল, হ্যাঁ। মহিলার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। তিনি খুব আস্তে বললেন, এই ফ্ল্যাটে নিউলি ম্যারিড কাপলদের থাকা উচিত না। তারপর তিনি যে গল্পটা বললেন সেটা শুনে দেবযানীদের শরীর ঠান্ডা হয়ে যায়। প্রায় 15 বছর আগে ওই ফ্ল্যাটে এক নিউলি ম্যারিড কাপল থাকত। ছেলেটা বাইরে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখত। স্ত্রী সেটা জানতে পারে। তারপর ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। এক রাতে প্রচণ্ড ঝগড়ার পর স্ত্রী নিজের স্বামীকে ছুরি মেরে খুন করে। তারপর ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। তারপর থেকেই নাকি ওই ফ্ল্যাটে অদ্ভুত ঘটনা শুরু হয়, বিশেষ করে নিউলি ম্যারিড কাপল এলেই। কারণ লোকজনের বিশ্বাস সেই মৃত স্ত্রী এখনও নিজের স্বামীর প্রতি ঘৃণা ভুলতে পারেনি। আর তাই নতুন কোনো ম্যারিড কাপল এলে সে হাজব্যান্ডটাকে মারার চেষ্টা করে। দেবযানী আর সৌভিক প্রথমে এসব বিশ্বাস করতে চায়নি, কিন্তু সেই রাতেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। রাত তখন প্রায় 4টে। দেবযানীর ঘুম ভাঙে একটা চাপা গোঙানির শব্দে। ও উঠে দেখে সৌভিক বিছানায় ছটপট করছে, আর ওর গলায় কারোর হাতের দাগ স্পষ্ট হয়ে উঠছে, যেন কেউ ইনভিজিবলভাবে ওর গলা টিপে ধরেছে। সৌভিক শ্বাস নিতে পারছিল না। দেবযানী চিৎকার করতে করতে ওকে টানতে যায়। হঠাৎ পুরো রুমের লাইট বন্ধ হয়ে যায়, আর অন্ধকারের মধ্যে একটা মেয়ের গলা ভেসে আসে, ওকেও মরতে হবে। পরের মুহূর্তে লাইট ফিরে আসে। সৌভিক মেঝেতে পড়ে হাঁপাচ্ছিল। সেদিন সকাল হতেই ওরা সিদ্ধান্ত নেয় আর এক মুহূর্ত ওখানে থাকবে না। 2 দিনের মধ্যেই ফ্ল্যাট ছেড়ে অফিসের কাছাকাছি নতুন অ্যাপার্টমেন্টে শিফট করে যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটেছিল যাওয়ার দিন। শেষবার ফ্ল্যাটের দরজা বন্ধ করার আগে দেবযানী পিছনে তাকিয়েছিল। বেডরুমের অন্ধকারে একটা মহিলা দাঁড়িয়েছিল। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু ঠোঁটে একটা অস্বাভাবিক হাসি ছিল, যেন সে অপেক্ষা করছে পরের কোনো নিউলি ম্যারিড কাপেলের জন্য। আজও নাকি পুনের সেই অ্যাপার্টমেন্টের 4র্থ তলার ফ্ল্যাটটা বেশিরভাগ সময় খালিই পড়ে থাকে, আর যারা ভুল করে সেখানে থাকতে যায় তাদের অনেকেই 1 মাসের বেশি টিকতে পারে না। তো বন্ধুরা, যদি কোনো দিন দেখেন অস্বাভাবিক কম ভাড়ায় খুব ভালো একটা ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, তাহলে শুধু লোকেশন আর প্রাইস দেখে ডিসিশন নেবেন না। কারণ কখনো কখনো কিছু বাড়ি শুধু ইট সিমেন্ট দিয়ে তৈরি হয় না,
সেখানে জমে থাকে কারোর অসমাপ্ত রাগ, ঘৃণা আর মৃত্যু। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা হলে ওই ফ্ল্যাটে এক রাতও থাকতে পারতেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।